আমরা আমাদের মডিউল 11 শুরু করেছিলাম গত ক্লাসে, অ্যাক্রাইলিক ফাইবার। তো আমি সাথে টাইটেলে মোড অ্যাক্রাইলিক ফাইবারও যোগ করে দিয়েছি। এই ফাইবার সম্পর্কেও আলোচনা আমরা করব। এখন আমরা যে দেশে আসলে থাকি সেই দেশে আর কি, আমাদের দেশে মোড অ্যাক্রাইলিক ফাইবারের ব্যবহার অত্যন্ত সীমিত, অ্যাক্রাইলিক ফাইবারের ব্যবহার অত্যন্ত বেশি। আমি তোমাদের গত ক্লাসে প্রশ্ন করেছিলাম যে তোমাদের প্রত্যেকেই অ্যাক্রাইলিক ফাইবার ব্যবহার করেছো, কিন্তু জেনে বুঝে কেউ করেছো কিনা কারো কাছ থেকে আমি উত্তর পাইনি। তো মোড অ্যাক্রাইলিক ফাইবার আমাদের দেশে মানে পাওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরে পেতে পারো যদি কেউ ওই যে স্টাফ টয়জ আছে না, আমাকে টেডি বিয়ার যে খেলনা আর কি, ভিতরে দেখবা ভিতরে স্টাফিং করা থাকে, তো বাইরে দিয়ে গায়ের মধ্যে দেখবা অনেক লোম হেয়ার থাকে, তাই না, খুব সফট হেয়ার থাকে। তো এই ধরনের আইটেম আর কি, স্টাফ টয় এর ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা ফেভারিট ফাইবার হলো মোড অ্যাক্রাইলিক ফাইবার। তো সেই জন্য পেতে পারো, কিন্তু অ্যাক্রাইলিকও ব্যবহার করা যায়। অ্যাক্রাইলিকের তুলনায় মোড অ্যাক্রাইলিকের দাম সামান্য একটু বেশি, হ্যাঁ। আর মোড অ্যাক্রাইলিকটা হলো সফট বেশি, অ্যাক্রাইলিকটা অতটা সফট না। অ্যাক্রাইলিকও সফট ফাইবার, আমি কিন্তু সন্দেহ করছি, কিন্তু মোড অ্যাক্রাইলিক আরো সফট ফাইবার। তো আরেকটা আছে, সেটা আমাদের দেশে এটারও তুমি খুব একটা পাবা কিনা জানি না, যেমন ওই যে পরচুলা বলি না আমরা বাংলা ভাষা, ইংরেজিতে বলে উইক্স। হ্যাঁ, অনেক সময় দেখো না যে যারা শোবিজ জগতে আছে তারা আজকে লাল চুল কালকে নীল চুল, সব সময় করে চুল কালার করে, কালার করলে কিন্তু চুল ড্যামেজ হয়ে যায়। তো ওরা অনেক ওই উইক্স ইউজ করে আর কি। তো উইক্স যখন ইউজ করবে তুমি কিন্তু দেখে বুঝতে পারবা না যে সে আলগা চুল ব্যবহার করছে। আমার মনে আছে, এখনো অনেক আগের কথা বলছি যদিও আর কি, আমরা একবার ভ্রমণ করতে টোকিও শহরে গিয়েছিলাম আর কি। তো ওখানে এই উইক্স এর একটা মার্কেটে গিয়েছিলাম, এত ধরনের উইক্স। আমার মনে হয় যে যাদের একটু ওই ধরনের শখ আছে, ও মনে করো 20-30 রকমের তুমি আলগা চুল কিনে নিয়ে আসতে পারবে। তারপরে তুমি এই এগুলো পরে বের হবে, মানুষ বুঝতে পারবে না যে তোমার চুল কিন্তু ভিন্ন রকম। কেউ তো মনে করবো কালার করেছে চুল, কিন্তু আসলে তা না, আসলে কিন্তু আলগা চুল ইউজ করছে। তো ওই সমস্ত ক্ষেত্রে আমি বললাম কি একটু একটু এগুলো কিন্তু কস্টলি, ওই সমস্ত ক্ষেত্রে মোড অ্যাক্রাইলিক ব্যবহার করা হয়। বাট এনিওয়ে, আমরা অ্যাক্রাইলিক ফাইবার নিয়ে আলোচনা করব প্রথমে, পরে শেষে গিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব মোড অ্যাক্রাইলিক। আমরা কত শুরু করেছিলাম, আমার এখানে একটু আমাদের রিভিশনও হয়ে যাবে। সেটা হলো যে সংজ্ঞা আমরা দিয়েছিলাম তোমাদেরকে অ্যাক্রাইলিক ফাইবারের। আজকে আমি মোড অ্যাক্রাইলিক ফাইবারের সংজ্ঞাটা ও পাশাপাশি রেখেছি, একটু পরেই সেটা দেখবা। আগে ইন্ট্রোডাকশনের মধ্যে আমি কিছুটা চেঞ্জ করেছি, একটু দেখো। ইন্ট্রোডাকশনে আমি বলেছি যে এটা সিনথেটিক ফাইবার, এবং এই ফাইবারের সাথে, যদিও আমি এখানে কথাটা লিখছি ক্লোজলি রিজেম্বলস উল, মানে অ্যাক্রিলিক ফাইবার এমন একটা সিনথেটিক ফাইবার যার উলের সাথে অনেক মিল আছে। তুমি বুঝতে পারবা না যে এটা আসলে উল না অ্যাক্রাইলিক। তোমরা যারা সোয়েটার পরছো, শীতকাল আসলে যারা সোয়েটার পরো, তার 99% সোয়েটার, 99 কেন, আমি বলবো 99.9% সোয়েটারই হলো অ্যাক্রিলিক ফাইবারের তৈরি। তুমি যদি ওই উলের সোয়েটার মনে করে কিনে থাকো, কিন্তু এখানে কথা আছে, এখানে ওই শীত বেশি পড়ার আগে হালকা শীতের সময় আমরা আবার এক ধরনের কটনের সোয়েটার আছে, তোমরা হয়তো অনেকে জানো। ওই কটনের সোয়েটারের মধ্যেও কিন্তু আবার অ্যাক্রিলিক ব্লেন্ড করা হয়। তার মানে আমরা চাইলে অ্যাক্রিলিক ফাইবারকে উলের মতো করে বানাতে পারি। তোমরা তো জানো যে ম্যানমেড ফাইবারের মানুষের অনেক ক্ষমতা, মানুষ অনেক পরিবর্তন করতে পারে প্রপার্টি। আমরা চাইলে আমরা উলের মতো করে বানাতে পারি, আমরা চাইলে আমরা কটনের মতো করে বানাতে পারি। তাহলে কটনের মতো করে যেটা বানাবো ওইটা কটনের সাথে ব্লেন্ড করব, উলের সাথে মতো করে যেটা বানাবো উলের সাথে ব্লেন্ড করব, অথবা 100% আমরা অ্যাক্রাইলিক। এবং 100% অ্যাক্রাইলিকের সোয়েটার আমি তোমাদেরকে বলেছি যে দেখো, তোমাদের বিশ্বাসই হবে না যে এটা উল ফাইবার না, এটা বিশ্বাস হবে না, এত সুন্দর করে বানানো সম্ভব। এবং ওয়েট স্পিনিং, ড্রাই স্পিনিং দুইটা মেথডই ব্যবহার করা হয় এখানে। আসলে কোনটা বেশি কোনটা কম এগুলো নিয়ে অনেক কথাই আছে। আমার একটি কথা স্যার, হ্যাঁ বল। স্যার অ্যাক্রিলিক ফাইবার তো স্যার অনেক সফট ফাইবার, তাই না স্যার? সফট ফাইবার,
কিন্তু স্যার উলের যে সোয়েটার, মানে আমরা, আপনি যে বলতেছেন স্যার অ্যাক্রিলিকের তৈরি আসলে, কিন্তু আমরা মনে করি উল, মানে সেই সোয়েটার গুলো তো স্যার অনেক খুব একটা সফট হয় না স্যার। তো এটা ডিপেন্ড করে, যে আমি তো বললাম যে তুমি কি কোয়ালিটির কিনেছো, এখানে কোয়ালিটির ব্যাপার আছে তো, বুঝছো না? মনে করো তুমি চাল কিনতে বাজারে গেলা, তো বাজারে তো অনেক রকমের চাল আছে, সবই তো চাল। চালটা কেমন একটা দানাদার জিনিস, তাই না? তার মধ্যে আবার কত ধরনের আছে। তাহলে ফাইবারের ভিতরে তো এরকম অসংখ্য ধরনের আছে। তুমি যেটা কিনেছো সেটা কোন ধরনের, এটা আমি আসলে মানে আমি মনে করো না জেনে জানতে পারাটা আমার জন্য কঠিন, তাই না? তবে আমি এতটুকু বলতে পারি আর কি, তোমরা যদি একটু রিনাউন ব্র্যান্ডের আইটেম কিনা, ধরো মনে করো যে পৃথিবীব্যাপী বিখ্যাত বিখ্যাত যে ব্র্যান্ড, এগুলো তোমরা হয়তো অনেকে জানো, ওদের আইটেম যদি তুমি কিনো এবং সত্যিকারের যদি সেটা হয়, নকল না আর কি, হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবা যে অ্যাক্রিলিক ফাইবার আর উলের মধ্যে পার্থক্য আমরা বুঝবো না। তবে এখানেও পার্থক্য আছে, আমি তো এক কথাই বললাম, এক কথায় তো এত কথা বলা যায় না। আসলে উল ফাইবার কি সব একরকম না? তা তো নয়। উল ফাইবারের মধ্যে সবচেয়ে সফিস্টিকেটেড, সবচেয়ে সফট, সবচেয়ে কমফোর্টেবল ফাইবার কোনটা মনে আছে তোমাদের? সবচেয়ে সফট, সবচেয়ে সফিস্টিকেটেড ফাইবার, মানে খুবই আরামদায়ক ফাইবার উলের মধ্যে আছে, সেটা ল্যাম্পস উল ফাইবার। ও তো অনেক দামি জিনিস। এখন আমি কার সাথে তুলনা করছি? এখানে আমরা যখন কথা বলি অ্যাভারেজ কথা বলি, হ্যাঁ, উল ফাইবার সচরাচর যেগুলো ব্যবহার করা হয় তার সাথে আমাদের অ্যাক্রিলিক ফাইবারের অনেক মিল আছে। এবং যে কারণে তোমাদের, আমি যখন ফাইবার প্রোডাকশন নিয়ে আলাপ করেছি, তোমাদের আশা করি ভালো মতো স্মরণ আছে যে গত প্রায় 100 বৎসরে, 100 ইয়ার্স, উলের যে প্রোডাকশন আহামরি কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, আস্তে আস্তে কমছে, তাই না? কমে এখন 1 মিলিয়ন মেট্রিক টনের কাছাকাছি, আগে আরো বেশি ছিল। কিন্তু এই আহামরি পরিবর্তন হয় নাই গত ধরো 30-40 বছরে। কেন? বিকজ অফ দ্য প্রেজেন্স অফ অ্যাক্রিলিক ফাইবার। অ্যাক্রিলিক ফাইবারের সাথে উল ফাইবার কিন্তু টিকতে পারছে না। আমি এটাও তোমাদের অবশ্য বলেছি, আমি আমার ব্যক্তিগত অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করি, কারণ হয়তো বা দুই একটা জিনিস তোমাদের শিকার থাকতে পারে। কারণ আমি বলেছি আমি জাপানে গিয়ে কিন্তু আমি উল ফাইবার কিনেছি, 100% উল, দাম দিয়ে কিনেছি। তো সেটার মধ্যে কমফোর্ট আছে। আমি অ্যাক্রিলিকও কিনেছি। অ্যাক্রিলিকের মধ্যে আর উলের মধ্যে যদি তুমি বলো স্যার পার্থক্য, সত্যি বলতে কি পার্থক্য তো নিশ্চয়ই আছে, কিন্তু সাধারণভাবে যদি আমি বলি তেমন কোনো পার্থক্য নাই। এবং এইটা শেখার জন্যই তোমাদেরকে বলছি, স্টোর গুলিতে যাও, যদি নাও কিনতে চাও তুমি একটু হাত দিয়ে ধরো, হ্যাঁ, তারপরে যে অ্যাক্রিলিকের সাথে উল ফাইবারের যে ব্ল্যান্ডেড ফ্যাব্রিক সেগুলি দেখো, অ্যাক্রিলিকের সাথে যে কটন ফাইবারের ব্ল্যান্ডেড ফ্যাব্রিক সেটা দেখো। তুমি হয়তো মনে করবে যে এই অ্যাক্রিলিক ওই অ্যাক্রিলিক, সেম না, সেম না। এটা হলো কটন লাইক অ্যাক্রিলিক, এটা হলো উল লাইক অ্যাক্রিলিক। সো আমার মনে হয় এই ফাইবারটা আসলে একটা অসাধারণ ফাইবার। ইনফ্যাক্ট এক সময়ের কথা বলছি আর কি, অ্যাক্রিলিক ফাইবারের প্রোডাকশন কিন্তু অনেক বেশি ছিল। আস্তে আস্তে এখন স্লোলি, আবার স্লোলি বলছে কিন্তু কমছে। স্লোলি কারণ আছে, যাই হোক, খুব স্লোলি কমছে। কারণ মানুষের ইন্টারেস্ট এখন আবার ওই যে কমফোর্টের দিকে চলে গেছে বেশি। দাম বেশি দিয়ে কিনবে, কিন্তু ওই উলের কমফোর্ট অ্যাক্রিলিক দিতে পারবে না, এটা তুমি বললাম, হ্যাঁ। উল ফাইবারের কমফোর্ট তো অ্যাক্রিলিক দিতে পারবে না। সেই সেজন্য বলছি আর কি, যে এখন আবার মানুষ ওই কটনের সোয়েটার, তারপরে উলের সোয়েটার, আরো তোমরা হয়তো জানো অন্যান্য যে সফিস্টিকেটেড প্রোটিন ফাইবার আছে যেগুলো অনেক দামি, ওগুলোর দিকে মানুষের নজর পড়ছে, হ্যাঁ, যে কারণে অ্যাক্রিলিকের যে রাজত্ব যেটা ছিল আর কি, সেটা কিন্তু খুব স্লোলি বলছি, কিন্তু কমছে। এক সময় 2.5 2.6 মিলিয়ন মেট্রিক টন তৈরি হতো গ্লোবালি, বর্তমানে তৈরি হচ্ছে কিন্তু আমি 2 মিলিয়ন মেট্রিক টন লিখেছি, কিন্তু আসলে হয়তো আর একটু কম হবে, 1.9 বা 1.9345 এরকম হবে। আমি অ্যাভারেজে অ্যাপ্রক্সিমেটলি 2 মিলিয়ন মেট্রিক টন দিয়েছি। তাহলে আমার মনে হয় তোমাদের এই এই নিচের, একদম নিচের পয়েন্টটা একটু খেয়াল করো। এখানে যদিও চায়নার কথা বলছি 30%, লেটেস্ট একটা ইনফরমেশন আমি তোমাদের দিই, আমি এটা কারেকশন করে দেবো একটু পরেই। সেটা হলো কি, চায়নার প্রোডাকশন শেয়ার বেড়েছে। চায়নার প্রোডাকশন শেয়ার এখন হয়েছে 40%। চায়নার প্রোডাকশন শেয়ার এখন বেড়েছে, চায়নার প্রোডাকশন শেয়ার 40%। তো চায়না, জাপান, জার্মানি, ইন্ডিয়া, সাউথ কোরিয়া, টার্কি, এদের প্রোডাকশন আরো আছে। আমি তো আরো দু একটা কান্ট্রি আছে আমি যোগ করি নাই, কারণ তোমাদের হয়তো গতকাল বলেছিলাম যে সাউথ আফ্রিকা একটা দেশ আছে, সেখানেও আছে, মেক্সিকোতে আছে, হ্যাঁ।
তো এরকম আরো দুই একটা দেশ আছে যাদের কথা আমি উল্লেখ করি নাই। তাহলে সারা বিশ্বে প্রোডাকশন হলো 2 মিলিয়ন মেট্রিক টন। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে নাইলনের চেয়ে একটু কম, নাইলনের চেয়ে কম। নাইলন তো 2.5 মিলিয়ন মেট্রিক টন। ফাইবারের সংজ্ঞা দিতে গিয়ে আমি বলেছি অ্যাক্রাইলিক ফাইবার একটা গত ক্লাস আলোচনা করেছি। আজকে মড অ্যাক্রাইলিক ফাইবারের সংজ্ঞাটা তোমাদের সাথে আলোচনা করতে চাই। যেহেতু সংজ্ঞা দিচ্ছি এই জন্য একসাথে দিয়ে দিচ্ছি, আলোচনা হয়তো পরে করবো। এই প্রোডাকশন মেথড বা প্রপার্টি, মূলত প্রপার্টিটাই আমার আলোচনার মুখ্য বিষয় আর কি। প্রোডাকশন মেথড ভেরি ভেরি সিমিলার টু অ্যাক্রাইলিক ফাইবার। মড অ্যাক্রাইলিক ফাইবারের সংজ্ঞা হলো ম্যানুফ্যাকচার্ড ফাইবার। এটা অবশ্যই একটা ম্যানমেড ফাইবার। এটা একটা ম্যানমেড ফাইবার, যে ফাইবারের ফাইবার ফর্মিং সাবস্টেন্সটা হলো সিনথেটিক পলিমার কম্পোজড অফ লেস দেন 85%। দেখো অ্যাক্রাইলিকের ক্ষেত্রে ছিল অ্যাটলিস্ট 85%, আর মোড অ্যাক্রাইলিকের ক্ষেত্রে কি লেস দেন 85%। তার মানে আমার যে মনোমারটা, অ্যাক্রাইলোনাইট্রাইল যে মনোমার আর কি, মনোমারটা তো তোমরা চিনছো তাই না, CH2 ডাবল বন্ড CH CN। এই মনোমারটা আমার অ্যাক্রাইলিকের ক্ষেত্রে নিতে হবে কমপক্ষে 85%। আমি বলেছি যে আরেকটু বেশি হয়, আরেকটু বেশি বলতে 90%-এর কাছাকাছি হয় এটা, যদিও আমরা বলছি অ্যাটলিস্ট 85%। আর বাকি 10% হয় কি ওই যে অন্যান্য কো-মনোমার। আর মোড অ্যাক্রাইলিকের ক্ষেত্রে দেখো বলছে যে এই যে অ্যাক্রাইলিক অ্যাক্রাইলোনাইট্রাইল যে ইউনিট, বা ওই যে আমরা বললাম যে ফিনাইল সায়ানাইড যে ইউনিটটা আর কি, মনোমারটা আর কি, এই মনোমারটা লেস দেন 85%, বাট অ্যাটলিস্ট 35%। তার মানে 35 থেকে 85%-এর মধ্যে হবে। হ্যাঁ, সরি, 35 থেকে 84%-এর মধ্যে পর্যন্ত হতে পারে। কি হতে পারে? কো মনোমার। সরি সরি, এটা হলো তোমার মনোমার না, এটা হলো তোমার অ্যাক্রাইলোনাইট্রাইল ইউনিটের কথা বলছি। তাহলে 35 থেকে 84% পর্যন্ত হতে পারে আমার ওই যে ভিনাইল সায়ানাইড মনোমার। আমি ধরলাম আর কি। সত্যি বলতে কি আমরা যখন স্টাডি করব, আমরা আরো যদি বেশি জানি, আমরা দেখতে পারবো যে কমনটা হলো 50 to 60%। আচ্ছা আমি ধরলাম 50%, 60%টাই ধরলাম। তাহলে 60% মনোমার নিব অ্যাক্রাইলো ভিনাইল সায়ানাইড। কত নেব? 60%। আর বাকি 40% কি থাকবে? কো মনোমার। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোড অ্যাক্রাইলিক ফাইবারের মধ্যে অ্যাক্রাইলোনাইট্রাইল ইউনিটটা কম, কো মনোমার গুলো বেশি। তো কো মনোমার গুলো বেশি যদি থাকে, আমার ফাইবারের ক্রিস্টালিনিটি অনেক কমে যাবে, অ্যামরফাস ফাইবার হবে। অ্যাক্রাইলোনাইট্রাইল ইউনিট থাকলে হাইলি ক্রিস্টালাইন ফাইবার হবে, অ্যামরফাস ফাইবার হবে। ময়েশ্চার অ্যাবজর্বেন্সি কিছুটা বাড়বে, কোনো সন্দেহ নাই। তাহলে অ্যাক্রাইলিকের তুলনায় মড অ্যাক্রাইলিক ফাইবারের ময়েশ্চার অ্যাবজর্বেন্সি বাড়বে, কিন্তু শক্তিটা কম হয়ে যাবে। মড অ্যাক্রাইলিক ফাইবার সফটও হবে আমরা আশা করছি, কারণ যত ক্রিস্টালিনিটি বেশি হয় তত কিন্তু সফটনেসটা কমে যায়। তাহলে আমার কমফোর্টটা বেশি পাবো আমি মোড অ্যাক্রাইলিকে। রং রং করতে গিয়ে, ডাইং করতে গিয়ে সুন্দর ডাইং হবে মোড অ্যাক্রাইলিক। অ্যাক্রাইলিকও ডাইং হয় ভালো, কিন্তু মোড অ্যাক্রাইলিক আরো আরো আকর্ষণীয় হবে। অ্যাক্রাইলিকে যদি আমরা ভালো ডাইং, ব্রিলিয়ান্ট ডাইং পেতে চাই, তাহলে আবার ওই নতুন আরেকটা কথা বলি, সেটা হলো মাস কালারেশন ইউজ করা হয় অনেক বেশি। এই যে আমি চায়নার কথা বললাম, জাপানের কথা বললাম, জার্মানির কথা বললাম, ওরা কিন্তু কালার্ড ফাইবার তৈরি করে। হ্যাঁ, কালার্ড ফাইবার। ফাইবার কেমিস্ট্রি আমরা আলোচনা করেছি, আমি কেমিক্যাল রিঅ্যাকশনটা দেই নাই, দিয়ে দিব হয়তো। রিঅ্যাকশনটা তো সহজ, CH2 ডাবল বন্ড CH CN। আমি তোমাদের বলেছি যে মনোমার n সংখ্যক দিয়ে তীর দিয়ে ডান দিকে আমি দিয়ে দিব, ব্র্যাকেট দিয়ে দিব, ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর ব্র্যাকেটের নিচে ডান দিকে n লিখে দিলে আমার কেমিক্যাল রিঅ্যাকশন দেখানো হয়ে গেল। কেমিক্যাল কম্পোজিশন আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে নিউট্রাল কো-মনোমার থাকে 6 to 9%, অ্যাসিড কো-মনোমার থাকে 1%। এবং অ্যাসিড কো-মনোমার থাকার কারণে আমরা খুব সহজেই বেসিক ডাই দিয়ে ডাইং করতে পারি। আমাদের বাংলাদেশে খুব, তোমরা যদি খোঁজ খবর নাও, সোয়েটার ইন্ডাস্ট্রিতে যে সুতা ব্যবহার করা হয় সেগুলো সবই হলো অ্যাক্রাইলিক, বা বলতে পারো যে 99% বা 98% হলো অ্যাক্রাইলিক। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু এই ডাইং করার সময় কিন্তু আমাদের এই
বেসিক ডাই ব্যবহার করা। পলিমারাইজেশনের কথা গত ক্লাসে বলেছি, এটা আর আলোচনা করছি না, যে ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন এবং দুই ধরনের আছে, একটা হলো সাসপেনশন পলিমারাইজেশন, নিশ্চয়ই তোমাদের মনে আছে সাসপেনশন পলিমারাইজেশনের মধ্যে পানি থাকে, আর সলিউশন পলিমারাইজেশন বেশি ব্যবহার করা হয় সাসপেনশন, কিন্তু সলিউশন পলিমারাইজেশনও কোনো কোনো জায়গায় ব্যবহার করা হয়, বিশেষ করে যখন ড্রাই স্পিনিং করা হয় তখন এটা অনেকটা সুবিধাজনক। মলিকুলার ওয়েট তো বলেছি 50 থেকে 80 হাজার, যদিও কোনো কোনো ইন্টারনেটে সার্চ করতে গিয়ে তোমরা পেয়ে যেতে পারো যে 1 লাখের কাছাকাছি। 1 লাখের ফাইবার আছে, কিন্তু এগুলো আসলে স্পেশালাইজ এবং নন টেক্সটাইল অ্যাপ্লিকেশনই বেশি, টেক্সটাইল অ্যাপ্লিকেশন কম আর কি। টেকনিক্যাল টেক্সটাইল বা ধরো অ্যাক্রিলিক ফাইবার, ওই যে বললাম না যে নন টেক্সটাইল বলতে আমি বুঝিয়েছি হলো যে টেক্সটাইল ক্ষেত্রের বাইরেও, হ্যাঁ, মানে পলিমার তৈরি করা হয়, পলিমারের মলিকুলার ওয়েট 1 লাখ বা 1,10,000 পর্যন্ত হতে পারে। তো ওইগুলি থার্মোপ্লাস্টিক অন্যান্য কাজে ব্যবহার করা হয়। টেক্সটাইল অ্যাপ্লিকেশনের মধ্যে কমন হলো 50 থেকে 80 হাজার, তবে আর একটু বেশি হতে পারে এটা কোনো কোনো জায়গায়, কিন্তু তোমাকে জানতে হবে। বেশি হলে সব অসুবিধাটা কি বলে দেই। এই বেশিটা হয়তো একটু আগে আর কি, আগে বলতে ধরো এখন থেকে 15-20 বছর আগে একটু প্রবণতাটা ছিল হায়ার মলিকুলার ওয়েটের দিকে। যত হায়ার মলিকুলার ওয়েট হয় ফাইবার তত শক্তিশালী হয়। কিন্তু আমরা ইঞ্জিনিয়াররা অনেক কিছু আমরা জানলাম যে হায়ার মলিকুলার ওয়েট হলে ফাইবার শক্তিশালী হয়, ঠিক আছে, কিন্তু আমার তো দরকার নাই এত শক্তি, আমার টেক্সটাইল ফাইবারের এত শক্তি দরকার নাই। আমার কি দরকার? আমার দরকার হলো আরাম, আমার দরকার হলো মানে এখানে ওই ফাইবারের শক্তির সাথে আবার আরেকটা জিনিস আছে, এটা হয়তো আলোচনা আমি নাও করতে পারি, এখন যেহেতু কথা উঠছে আমি বলিনি। পিলিং রেজিস্ট্যান্স, অ্যাক্রিলিক ফাইবারের সোয়েটার তোমরা পরেছো সব, আমি তো বলেছি যে তোমরা যে সোয়েটার পরেছো এটা আসলে অ্যাক্রিলিক, তোমাদের কাছে উল মনে হইলো এটা উল না। তোমাদের অনেকেরই হয়তো খেয়াল আছে, দেখবা আহ, এই যে পিল তৈরি হয়, পিল টেক্সটাইলের পরিভাষা হইলো পিলিং, অন্যান্য পরিভাষা কেউ কেউ আমাদের দেশে বলে ববলিং, বা ওই যে গুটির মতো তৈরি হয়, তাই না? দেখেছো কি তোমরা এরকম তৈরি হয় সোয়েটারের মধ্যে? জি স্যার। এখন সব সোয়েটারে কিন্তু হয় না। এখন বলবো তাহলে কেন হয় না? ওই যে বললাম যে অনেক আসলে ভেরিয়েশন আছে, যে যেটাতে হয় না তুমি ধরে রাখতে পারো সেই সোয়েটারের দাম বেশি, কারণ ওইটা অ্যান্টি পিলিং পলিস্টার অ্যাক্রিলিক দিয়ে তৈরি। তো এইসব আমরা অনেক নতুন নতুন জ্ঞান অর্জন করেছি বলেই আমি বলছি আর কি, যে আমরা কিন্তু মলিকুলার ওয়েট এখন আর বেশি করি না, আমাদের ফাইবারের শক্তিটা আমরা এত বেশি করতে চাই না। শক্তি বেশি করলে আবার ওই যে পিলিং এর প্রবলেমটা বেশি দেখা দেয়। তো সব সার্বিক বিবেচনায় বললাম আর কি, যে তোমরা ইন্টারনেটে কিন্তু অনেক ইনফরমেশন আছে, আমরা আস্তে আস্তে যত বেশি পড়বো তত বেশি জানতে পারবো, এবং আমাদের যদি কোনো ভুল কোথাও হয়েও তাকে সংশোধিত হয়ে যাবে। তো আমি যদি চাই যে মলিকুলার ওয়েট কত, নিশ্চয়ই আমি যে রেঞ্জটা দিয়েছি সেটাই উল্লেখ করবো। ফাইবার প্রোডাকশনের ক্ষেত্রে আমি যদিও একটা ফ্লো চার্ট, একটা বা দুইটা ফ্লো চার্ট, গত ক্লাসে একটা ফ্লো চার্ট দেখেছি, আজকেও দেখাবো আরেকটা, ওইটাও দেখাবো আরেকটাও দেখাবো। তো এই কথাগুলো আমি একটু লিখেছি আর কি, কথাগুলো লিখেছি এই জন্য যে অনেক সময় এই কথা লিখিত না থাকলে তোমাদের বুঝতে হয়তো বা সমস্যা হয় আর কি। তো এখানে ফাইবার তৈরি করা হয় ড্রাই স্পিনিং অথবা ওয়েট স্পিনিং পদ্ধতিতে। মূলনীতিগুলো তো তোমরা সবাই জানো, ড্রাই স্পিনিং যদি হয় তাহলে গরম গ্যাস ব্যবহার করা হবে, এভাপোরেশন করে আমরা সলভেন্টকে সরাইয়া দিব। যখন ড্রাই স্পিনিং ব্যবহার করা হয় তখন খুব কমন সলভেন্ট হলো ডাইমিথাইল ফর্মামাইড, যেটাকে আমরা বলছি ডিএমএফ, আরেকটা হলো ডাইমিথাইল সালফোক্সাইড, যেটাকে আমরা বলছি ডিএফ, ডিএমএসও, এগুলো হলো খুব কমন। আর যখন ওয়েট স্পিনিং হয় তখনও কমন হলো ডিএমএফ, ডিএমএসও, কিন্তু আরেকটা আছে একুয়াস সোডিয়াম থায়োসায়ানেট, এইটাও খুব কমন যদি ওয়েট স্পিনিং হয়। আর ড্রাই স্পিনিং যখন হবে তখন ওই একুয়াস সোডিয়াম থায়োসায়ানেটের পরিবর্তে ডিএমএফ, ডিএমএসও এইগুলো কমন বেশি ব্যবহার করা হয়। এবং আমরা গত এই ফ্লো চার্টটা গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম। তো
গত ক্লাসে যে পিকচারটা ছিল আর কি, ওটা রেজলিউশনটা হয়তো খারাপ ছিল। আমি আজকে একটু বেটার রেজলিউশন দিয়েছি। তোমরা, আমার মনে হয় তোমাদের স্মরণ আছে যে পেট্রোকেমিক্যাল থেকে আমরা প্রপিলিন পাই, পেট্রোকেমিক্যাল থেকে আমরা অ্যামোনিয়া পাই, অ্যামোনিয়া এবং প্রপিলিনের রিয়াকশন করলে আমাদের যে মনোমারটা তৈরি হয়, মনোমারটার নাম হলো অ্যাক্রেলোনাইট্রাইল বা ভিনাইল সায়ানাইড। এই অ্যাক্রেলোনাইট্রাইল তৈরি হওয়ার পরে আমরা এর সাথে এই 90%-এর মতো, যদি অ্যাক্রিলিক ফাইবার তৈরি করতে চাই, 90%-এর মতো নেই অ্যাক্রেলোনাইট্রাইল মনোমার, আর বাকি 10% নেই হলো কোপলিমার। কোপলিমার কি ব্যবহার করা হয় আমরা আগে আলোচনা করেছি। এগুলোকে আমরা মিশিয়ে আমরা ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনের সাহায্যে পলিমার তৈরি করি। এবং ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশনটা তো হলো পলিমারাইজেশনের মেকানিজম, তাই না? চেইন গ্রোথ মেকানিজম ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন। কিন্তু পলিমারাইজেশন টেকনিক হিসাবে খুব কমন হলো সাসপেনশন পলিমারাইজেশন ব্যবহার করা হয়, অথবা কখনো কখনো সলিউশন পলিমারাইজেশন ব্যবহার করা যেতে পারে। তো আমরা এই পলিমারাইজেশনটাকে বলছি কোপলিমারাইজেশন, যেহেতু এখানে মনোমার একের অধিক আমরা নিয়েছি। মিনিমাম কিন্তু মনোমার তিনটা, তাই না? একটা হলো অ্যাক্রিলোনাইট্রাইল, তারপরে যে অ্যাসিটিক মনোমার, নিউট্রাল মনোমার, এগুলো আমরা নিব। মানে মিনিমাম তিনটা, আরো বেশি হতে পারে। তারপর আমাদের যে কোপলিমারটা তৈরি হয়ে গেল। কোপলিমার তৈরি করার পরে আমরা কিন্তু এটাকে ওয়াশিং ড্রাইং করে নিয়ে আমরা এবার এটাকে সলভেন্টে ডিজলভ করব। এই সলভেন্ট কি হতে পারে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। ডাইমিথাইল ফরমামাইড হতে পারে, ডাইমিথাইল সালফোক্সাইড হতে পারে, অ্যাকুয়াস সোডিয়াম থায়োসায়ানাইড হতে পারে। এটা নির্ভর করে আমি কোন পদ্ধতিতে তৈরি করব তার উপর। ড্রাই স্পিনিং হতে পারে, ওয়েট স্পিনিং, দুই পদ্ধতিতেই ব্যবহার করি। তো সলভেন্টের সাথে মিশিয়ে ফিল্ট্রেশন করার পরে আমরা ওয়েট স্পিনিং এর মাধ্যমেও ফাইবার পেতে পারি, আমরা ড্রাই স্পিনিং এর মাধ্যমে ফাইবার পেতে পারি। তো ফাইবার তৈরি করার পরে আমরা সাধারণত ড্রয়িং বা স্ট্রেচিং করি। এবং তোমাদের, আমার মনে হয় খুব ভালো মতো মনে আছে যে অ্যাক্রিলিক ফাইবার কিন্তু অনেক টেনে লম্বা করি আমরা, প্রায় 8-10 গুণ লম্বা করে ফেলি। তার মানে ড্রয়িং অনেক বেশি দেওয়া হয়। অনেক ড্রয়িং বেশি দেওয়া হয় বলেই ফাইবার কিন্তু অনেক শক্তিশালী ফাইবার হয়, অনেক শক্তিশালী ফাইবার হয়। আর ফাইবারের চেয়ে পলিমার চেইনগুলো অনেক লম্বা বেশি বলেই কিন্তু ড্রয়িং বেশি লাগছে। তারপর আমরা এটাকে হিট সেটিং করে দেই। হিট সেটিং করার পরে, এটা থার্মোপ্লাস্টিক ফাইবার, হ্যাঁ, এটা কিন্তু থার্মোপ্লাস্টিক ফাইবার। হিট সেটিং করে দিই। তারপর আমরা করি কি, ফিলামেন্ট হিসেবেও আমরা তৈরি করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হয়, ক্রিম্পিং করা হয়। ক্রিম্পিং মানে তোমাদের মনে আছে নিশ্চয়ই, টেক্সচারাইজেশনের করা হয় আর কি। ক্রিম্পিং বা টেক্সচারাইজেশন করা হয়। তারপর আমরা কেটে স্টেপল আকারে এটা বাজারে পাঠাই আর কি। তো ফিলামেন্ট ইয়ার্নের ব্যবহার আছে, এবং এই ফিলামেন্ট ইয়ার্নের ব্যবহার কিন্তু অ্যাপারেল ক্ষেত্রে কম আছে, কিন্তু কম। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্টেপল ফাইবার থেকে আমরা 100% অ্যাক্রিলিক অথবা ব্লেন্ডেড ইয়ার্ন তৈরি করি। আর ফিলামেন্ট যেটা আছে সেখান থেকেও করা যায়, সেটা থেকেও আমরা সোয়েটার তৈরি করতে পারি। কিন্তু সেইটার সোয়েটারের ধর্ম, আর এই যে যেটা বললাম যে স্টেপল থেকে যদি আমরা ফ্লোরুম কার্ডিং কম্বিং করে যদি সোয়েটার তৈরি করি, সেই ধর্ম নিশ্চয়ই পার্থক্য হবে। তো এই হলো খুব সংক্ষেপে অ্যাক্রিলিক ফাইবার প্রোডাকশন মেথড। আমি আরো একটা প্রোডাকশন মেথডের, আমি এটাকে পরে একটু অর্গানাইজ করবো, আরো একটা প্রোডাকশন মেথড আমাদের সামনে তুলে ধরছি, যে এইভাবেও কিন্তু প্রোডাকশন মেথডকে আমরা ফ্লো চার্ট আকারে সাজাতে পারি। যে আমরা পলিমারাইজেশন করব, পলিমারাইজেশন করে আমরা যেটা পাবো সেটাকে করতে হবে, পরিষ্কার করতে হবে আর কি। অর্থাৎ মনোমার বা অন্যান্য অন্যান্য কিছু যেন না থাকে, পরিষ্কার করে আমরা ড্রাই করে আমাদের যে ডোপ তৈরি করবো। ডোপ তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, ডোপটা হলো স্পিনিং সলিউশন। হ্যাঁ, স্পিনিং সলিউশন তৈরি করতে হলে আমাকে সলভেন্ট ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা ডাইমিথাইল ফরমামাইড, ডাইমিথাইল সালফোক্সাইড অথবা অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন তৈরি করব। তারপর আমরা ওয়েট স্পিনিং অথবা ড্রাই স্পিনিং এর মাধ্যমে ফাইবার তৈরি করব। তারপরে অবশ্য ফাইবার তৈরি হওয়ার পরে আমরা ড্রয়িং স্ট্রেচিং করা হয়, হিট সেটিং করা হয়, এবং সর্বশেষ যদি আমরা চাই তাহলে টেক্সচারাইজেশন করে আমরা স্টেপল আকারেও নিতে পারি, অথবা স্টেপল আকারে যদি না নিই তাহলে টো হিসাবে আমরা বাজারে বিক্রি। বাজারে অ্যাক্রিলিক ফাইবারের যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা পাই সেটা হলো টো আকারে। আমাদের বাংলাদেশেও কিন্তু তোমাদের আমি ছবি দেখিয়েছিলাম, মনে হয় তোমাদের মনে আছে,
যে অ্যাক্রিলিক ফাইবারের একটা ইন্ডাস্ট্রি আছে এবং ওরা কিন্তু বিদেশ থেকে টো কিনে নিয়ে আসে। টো কিনে নিয়ে এসে সেই টো থেকে আমাদের বাংলাদেশে তারা অ্যাক্রিলিক ফাইবারের সুতা তৈরি করে, সেই সুতা থেকে আমরা সোয়েটার তৈরি করি। তোমার নামটা আমার মনে হয় আরএন স্পিনিং, তোমাদের হয়তো অনেকে মনে করতে পারে, নেটে সার্চ দিলে পেয়ে যাবে। অ্যাক্রিলিক ফাইবারের প্রোডাকশন ফ্লোচার্ট আরো আর একটা অন্য ভিন্ন ভাবেও দেখানো যায়, সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যে তাহলে আমরা কিন্তু অনেকগুলো ফ্লোচার্ট পাচ্ছি। আমি অবশ্যই এর ভিতর থেকে মোস্ট কি বলবো, আমার কাছে যেটা খুব পছন্দনীয় মনে হয় সেটা আমি প্রথমে রাখবো, আর বাকি দুইটাকে হয়তো অল্টারনেটিভ হিসেবে রাখবো। এখানে দেখো ড্রাই স্পিনিং করা ফাইবার আর ওয়েট স্পিনিং করা ফাইবারের যে ক্রস সেকশন কিন্তু একরকম হয় না। ড্রাই স্পিনিং করা ফাইবার যেটা, সেটার ক্রস সেকশন একটু বাম দিকে তাকাও, দেখো ক্রস সেকশনটা কেমন। আমরা তো বলেছিলাম ডগ বোন শেপ হয়, হ্যাঁ। আর ডান দিকে যেটা দেখতেছো ওয়েট স্পিনিং করা ফাইবার, এটার ক্রস সেকশন হয় কিডনি শেপ। এটার ক্রস সেকশন হয় কিডনি শেপ। এখন আমাদের এই কিডনি শেপ নামটা আসলেই অতীতের একটা কথা আমাদের মনে পড়ে যায়, সেটা হলো র মেটাল ওয়ানে তোমাদের কি মনে আছে একটা ফাইবার ছিল যেটা কিডনি শেপ ক্রস সেকশন, আমাদের মনে আছে? স্যার কি কটনের কথা বলতেছেন? কটন। তাহলে দেখো ওয়েট স্পিনিং এর মাধ্যমে যে ফাইবারটা তৈরি করা হয় সেটা কোন ধরনের ফাইবার হবে আমাকে একটু বলতে পারবা? এটা হবে কটন লাইক ফাইবার, মানে কটনের সাথে মিল আছে এমন ফাইবার। আর ড্রাই স্পিনিং এর মাধ্যমে যেটা তৈরি হয় এটা হলো উল লাইক ফাইবার। হ্যাঁ, যদিও আমরা আহ, আহ, ওই ওয়েট স্পিনিং এর মাধ্যমে যে তৈরি হওয়া ফাইবার ওইটাকেও কিন্তু আবার আহ, আমাদের, এটা তো ক্রস সেকশনের কথা বলছি তাই না, ক্রস সেকশনে মিল আছে। আমরা অবশ্য সারফেস ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তন করতে পারি স্পিনারেটের সাহায্যে আর কি, হ্যাঁ। তো সারফেস ক্যারেক্টারিস্টিক্স বলতে কি, একটা তো হলো ক্রস সেকশন, এটা হলো তোমার ক্রস সেকশন, কিন্তু সারফেস ক্যারেক্টারিস্টিক্স কোনটা, গায়ে স্কিন মানে ফাইবারের স্কিনের মধ্যে আমরা উল ফাইবারের মতো করে করতে পারি, তো সেই ক্ষেত্রে উল লাইক প্রপার্টি দেওয়া যায়। তবে আমাদের ক্রস সেকশন দেখে আমরা বুঝতে পারছি কটন লাইক ফাইবার হলো ওয়েট স্পিনিং যেটা তৈরি হয়, আর ড্রাই স্পিনিং দিয়ে যেটা তৈরি করা হয় সেটা উল লাইক ফাইবার ক্রস সেকশন দিয়ে বিবেচনা করি। আর সারফেস ক্যারেক্টারিস্টিক্স এটা তো আমাদের হাতেই আছে, আমরা কটনের মতো করে করতে পারি, উলের মতো করে করতে পারি। আমরা এই এখন এটা নির্ভর করে কি যে কোম্পানি তৈরি করবে তাদের আসলে প্ল্যান কি। তারা যদি চায় যে ক্রস সেকশন এরকম থাকবে কিন্তু সারফেস ক্যারেক্টারিস্টিক্স এরকম, তারা কিন্তু আসলে এগুলি প্ল্যান করে করে। তো সেই জন্য নির্দিষ্টভাবে আমি বলবো না যে শুধুমাত্র সব কটন লাইক গুলাই কি ওয়েট স্পিনিং করা ফাইবার, এটা আসলে বলা মুশকিল। তবে ক্রস সেকশনের দিক দিয়ে মিল আছে কিন্তু এই কটনের সাথে হলো ওয়েট স্পিনিং করা ফাইবার, আমরা তোমরা ছবিতেই সেটা দেখতে পাচ্ছ। এখন আমরা তাহলে প্রোডাকশন মেথড আমরা যেটা দেখলাম, কম বেশি আমাদের জানা যে মনোমার নিব, কোমনোমার নিব, এগুলোকে মিলে আমরা পলিমারাইজেশন করব। যখন পলিমার তৈরি হয়ে যাবে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা পলিমারটাকে আলাদা করে ফেলবো আর অন্যগুলিকে আলাদা করে ফেলবো। তারপর পলিমারকে আমরা শুকাবো, তারপর এটাকে সলভেন্টে ডিজলভ করে স্পিনিং করে ফাইবার তৈরি করবো। এখন অ্যাক্রিলিক ফাইবারের ধর্ম এটা আর একটু আমি সাজানো বাকি আছে, তাও কিছু সংক্ষিপ্ত আলোচনা করে আমরা আমাদের আজকে ক্লাস শেষ করব। সেটা হলো যে অ্যাক্রিলিক ফাইবারের ধর্ম যদি অল্প কথায় আমি বলতে চাই, হ্যাঁ, ওই ফিগার গুলো পরে আসছে আর কি, অল্প কথায় যদি বলতে চাই তাহলে আমরা কি বলবো, কেন অ্যাক্রিলিক ফাইবার আমাদের কাছে এত মানে পছন্দের ফাইবার আমরা ব্যবহার করি। এখন এটা ঠিক যে ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলিতে ফ্যাশনের যে ট্রেন্ড সেটার একটু পরিবর্তন হয়েছে, এই জন্য গত 10-15 বছর আমরা যদি তাকাই আর কি, 10-15 বছরের হিস্ট্রি যদি দেখি আর কি, 10-15 বছর আগে অ্যাক্রিলিক অনেক বেশি পপুলার ছিল, কিন্তু এখন একটু একটু স্লোলি মনে হয় কমছে আর কি অ্যাক্রিলিকের যে রাজত্ব আর কি। আহ, অনেকেই বেশি বেশি ব্যবহার করত। আমার আমার কাছে কিন্তু কিছু কালেকশন আছে আর কি, যে বাংলাদেশের এক্সপোর্ট করা আইটেম যেগুলো আর কি, মেয়েদের মনে করো সোয়েটার জাতীয় অনেক আইটেম, যেগুলো আমার আমি দেখতে পাচ্ছি যে
অ্যাক্রিলিকের আইটেম, কিন্তু হাত দিয়ে ধরলে বা তুমি গায়ে পড়লে তোমার পক্ষে বোঝা কঠিন যদি লেভেলটা না থাকে যে এটা কি আসলে উল ফাইবারের নাকি অ্যাক্রিলিক ফাইবার। এবং ড্রেস কিন্তু তোমার ইয়ের জন্য না, উইন্টারের জন্য না, এটা হলো সামারের ড্রেস, এই সরি এই অটমের ড্রেস। তার মানে কি এই শীতকাল আসার আগে যে সময়টা, অর্থাৎ গরম শেষ হয়ে গেছে, গরম তেমন নাই কিন্তু শীতকাল এখনো আসে নাই, ওই সময়ের ড্রেস তৈরিতে এই ব্যবহার করা হয়েছে। যাই হোক, কি কি গুণাগুণ আছে আমরা একটু দেখি। অ্যাক্রিলিক ফাইবারের একটা সবচেয়ে বড় গুণ, যেটা উল ফাইবার অনেক কষ্ট করেও উল ফাইবারের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, সেটা হলো ইজি ওয়াশ অ্যান্ড ড্রাই প্রপার্টি। তার মানে কি মেশিনে তুমি ওয়াশ করতে পারবা, তোমার বাসায় যে ওয়াশিং মেশিন আছে চোখ বন্ধ করে ওয়াকে অ্যাক্রিলিক ফাইবারকে দিয়ে দাও, কিচ্ছু হবে না। ওয়াশিং করলা, ওয়াশিং এর পরে ড্রায়ারে দিয়ে দাও, ড্রাই হয়ে যাবে, কোনো ধরনের ভয়ের কিছু নাই। তাহলে এই যে ওয়াশিং করার যে সুবিধাটা, সেটা তুমি পাচ্ছ, তোমাকে ড্রাই ক্লিনিং এ পাঠাতে হচ্ছে না, যেটা উল ফাইবারের ক্ষেত্রে আমি বলেছি যে ঘরে কিন্তু ওয়াশ করবা না। আচ্ছা, এটা হলো একটা প্রবলেম আমাদের উলের, যেটা অ্যাক্রিলিকের নাই। আর আরেকটা হলো গুড ডাইমেনশনাল স্টেবিলিটি। উল ফাইবার তোমরা ভালো করে জানো যে ডাইমেনশনাল স্টেবিলিটি ভালো না, অর্থাৎ আস্তে 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 ডাইমেনশন চেঞ্জ হয়ে যায়, একদিকে শ্রিঙ্ক করে আরেক দিকে লম্বা হয়, তাই না? উল ফাইবার কিন্তু ডাইমেনশনালি স্টেবল না এতটা, যতটা অ্যাক্রিলিক ফাইবার তুমি যেটা কিনবা সেই সেই মাপেরই থাকবে। এবং এই কারণে আমেরিকার কথা, আমেরিকা কানাডার কথা বলি আর কি, ইউকেতেও মানে ইউরোপেও, কিন্তু মূলত আমেরিকা কানাডাতে অ্যাক্রিলিক ফাইবার বাচ্চাদের ড্রেসের জন্য সাংঘাতিক ওরা ব্যবহার করে। বাচ্চাদের ড্রেস আর কি, ধরো এই ছোট বাচ্চাদের, একদম বেবি না, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে পারে এরকম বাচ্চাদের, হ্যাঁ টডলার বা তার হচ্ছে একটু উপরে যে, ওদের ড্রেসের জন্য এটা ব্যবহার করে। কারণটা কি জানো? কারণ বাচ্চাদের ড্রেস কিন্তু প্রতিদিন ওয়াশ করতে হয়, মানে কোনো রকমের মানে মিস করা যাবে না। আমরা তো হয়তো 2-3 বার পরেও অনেক সময় ওয়াশ করি, তাই না? কিন্তু বাচ্চাদের প্রতিদিন ওয়াশ করতে হবে। তো কেন? যে তাদের যে জীবাণু লাগতে পারে, তারপর মনে করো ময়লা লাগতে পারে, তারা হাঁটাহাঁটি করে, বিভিন্ন জিনিসে হাত দেয়, বিভিন্ন জায়গায় যায়। তো সেই জন্য এই ওয়াশিংটা তুমি যদি দিনে যদি 5বারও ওয়াশিং করো আর কি, অ্যাক্রিলিক ফাইবারের কোনো ক্ষতি হবে না। আর যদি উল হয়, আমি তো বললাম যে একবারও করতে পারবা না, ড্যামেজ হয়ে যাবে। তো আমরা এই এই সুবিধাটা পাই বলে বাচ্চাদের জামা কাপড়ের ক্ষেত্রে অ্যাক্রিলিকের একটা চাহিদা কিন্তু বিশ্বব্যাপী আছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইউকে এইসব দেশে আছে। অ্যাক্রিলিকের আরেকটা সুবিধা হলো যে পোকামাকড় আক্রমণ করতে পারে না, কেমিক্যালের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। পোকামাকড়ের কথা বলেছি যে উল ফাইবার কিন্তু তোমরা যে শীতকালে ব্যবহার করে রেখে দিছো, তার যদি উল তোমাদের বাসায় থাকে আর কি, তারপরে আবার এই ধরো 8-9 মাস পরে আবার আবার খুলবা, তাই না, ওপেন করবা, তখন দেখবে কি অনেক সময় ছিদ্র হয়ে যায়, তেলা পোকা খেয়ে ফেলে বা ওই যে পোকামাকড় খেয়ে ফেলে উল। কারণ উল হলো প্রোটিন ফাইবার, পোকামাকড়ের অনেক প্রিয় খাদ্য, সেই জন্য ওই ড্যামেজ হয়ে যায় সোয়েটার, দামি সোয়েটার। কিন্তু অ্যাক্রিলিক যদি হয় সেটা হবে না। তারপরে কালার ফাস্টনেস, অ্যাক্রিলিক ফাইবারের রং উঠবে না। ওই যে বললাম যে বাচ্চাদের জামা কাপড় উজ্জ্বল যেমন কিনে নতুন নিয়ে আসছো ওরকম থাকবে, ফ্যাকাশে হয়ে যাবে না, এবং সুন্দর কালার করা যায়। আরেকটা হলো সূর্যের আলোতে কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না বলতে কি, অনেক অনেক লম্বা সময় সে সহ্য করতে পারে। আমাদের কটনের কথা আমরা জানি সূর্যের আলোতে ক্ষতিগ্রস্ত হয়, পলিস্টারের কথা জানি সূর্যের আলোতে ক্ষতিগ্রস্ত হয়। পলিস্টার তো অনেক জনপ্রিয় ফাইবার, তারপর ওটাও ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, আবার অন্যান্য ফাইবার যেগুলো জানি কম বেশি সূর্যের আলোতে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু অ্যাক্রিলিক ফাইবার অসাধারণ লাইট সানলাইট রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ সূর্যের আলোতে সারা দিন 24 ঘন্টা রেখে দাও, 24 ঘন্টা পর সূর্যের আলো থাকে না বললাম আর কি, যদি রেখে দাও তারপরেও তোমার ফাইবারের ক্ষতি হবে না, শক্তি ওই একই রকম থাকবে। তো সেই জন্য যে সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে গাড়ির সিট কাভারের থেকে শুরু করে যে সমস্ত ক্ষেত্রে সূর্যের আলো লাগতে পারে আর কি, হ্যাঁ ওই যে কার্টেন যেখানে লাগতে পারে এবং যেখানে অ্যাক্রিলিক ফাইবারের ব্যবহার করা সম্ভব, সেখানে কিন্তু এর একটা চাহিদা আছে। অ্যাক্রিলিক ফাইবার হালকা, কটনের তুলনায় হালকা, এমনকি উলের তুলনায় হালকা। কটনের তুলনায় তো উল হালকা, তাই না? উলের তুলনায় আবার অ্যাক্রিলিক হালকা। সফট ফাইবার, ওয়ার্ম ফাইবার। ওয়ার্ম ফাইবার বুঝছো যে ইনসুলেশন প্রপার্টি ভালো, এবং তোমরা শুনলে আশ্চর্যজনক হবা, মানে আশ্চর্য হতে পারো যে উলের চেয়েও ভালো, উলের চেয়েও ভালো ইনসুলেশন পাওয়ার। সুতরাং
সার্বিক বিবেচনায় এই ফাইবারটা আসলে উলের বিকল্প ফাইবার হিসাবে ব্যবহার করা হচ্ছে সারা বিশ্বে।